প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেল অনুশীলন.com-এ ওয়েলকাম করছি। আজ আমি এবিটিএ টেস্ট পেপারের যে 76 পেজে এসি 76 পেজে যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে, সেই ভূগোল প্রশ্নপত্রের এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলি আমি তোমাদের সমাধান করে দেবো, ঠিক আছে তো, বা সলভ করে দেবো। তো চলো শুরু করব। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি। তো পেজ নম্বর এসি 76 পেজের ভূগোল প্রশ্নপত্রটি সলভ করব। তো এখানে দেখো, প্রথম প্রশ্ন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট, ডব্লিউ.ডি. থর্নবেরি, আর্থার হোমস, ডব্লিউ.এম. ডেভিস। তো এটি হবে জিকে গিলবার্ট, ওকে। আর সালটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে, 1876 খ্রিস্টাব্দে, ওকে। নেক্সট কোশ্চেন, পারলিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয়, তো এ ধরনের জলকে বলা হয় সহজাত জল। পাললিক শিলার মধ্যে যে জলটি থাকে, মানে ভৌম জল রূপে, তো সেই জলটাকে বলা হয় সহজাত জল, ওকে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের একটি বৈশিষ্ট্য হলো, তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে অপরাহ্নে পরিচলন বৃষ্টিপাত হয়। নেক্সট 4 নম্বর, ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল কোনটি? তো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চল হচ্ছে পাঁচমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? বৃক্ষরূপী, কেন্দ্রবিমুখ, কেন্দ্রাভিমুখী নাকি জাফরিরূপী? তো এটি হচ্ছে কেন্দ্রবিমুখ জল নির্গম প্রণালী তৈরি হয়, ওকে। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় অপসারণ হয়, এটিকে বলা হয় এলুভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় রেড ডেটা বুক, ওকে। পরের প্রশ্ন, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ। তো মনুষ্যসৃষ্ট বিপর্যয় কোনটি হবে? তো তোমরা সবাই জানো, এটি হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা বা বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ কোনটি? এটি হচ্ছে নাইট্রোজেন। তো এনপিকে মনে রাখবে তোমরা, ঠিক আছে? তো সেই এনপিকের এন হচ্ছে নাইট্রোজেন, এটা প্রধান, ওকে। উদ্ভিদের এই তিনটি পুষ্টিমৌল কিন্তু অতি প্রয়োজন বা খুব প্রয়োজন কিন্তু, হ্যাঁ। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত, তো এটি হচ্ছে হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয় তাকে বলে, এটি হচ্ছে উদ্যান কৃষি হবে। পরের প্রশ্ন, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত? তা হলো প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তো তোমরা যা সবাই জানো, এটি হচ্ছে তৃতীয় ক্ষেত্র হবে, ওকে। পরের প্রশ্ন, ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় কোথায়? ঘুষুরিতে। ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সঙ্গে জড়িত, সেটি হচ্ছে কি? নীল বিপ্লব হচ্ছে মাছ, ওকে, মাছ উৎপাদনের সঙ্গে জড়িত। আর দুধ হচ্ছে শ্বেত বিপ্লবের সঙ্গে। ভারতে বয়সলিঙ্গ বা বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হচ্ছে কোনটি? এটি হবে মোট নারীর সংখ্যা বাই মোট পুরুষের সংখ্যা গুণন 1000, ওকে। এখানে সেম 100 থাকতে পারে, কিন্তু 100 না, কিন্তু এটা কিন্তু হাজারে হয়। সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত, কৃষিকাজ, শিল্পকর্ম, পরিবহন, পরামর্শদান। তো কোনটি হবে? তো সোনালী পোশাকের কর্মী, এটি কিন্তু পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর পঞ্চম শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে পরামর্শদান। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে পৌরপুঞ্জ, মেগাসিটি, মহানগর, মহানগরপুঞ্জ। তো এটি হবে মহানগর, ঠিক আছে। 10 লক্ষ পার হলে মহানগর, 50 লক্ষ পার হলে মেগাসিটি। আর যদি এখানে মহানগর পুঞ্জ মানে অনেকগুলো মহানগর নিয়ে হয়ে যায় মহানগর পুঞ্জ, ঠিক আছে তো। আর 1 লক্ষ যদি হয় জনসংখ্যা, তাহলে সেটাকে আমরা বলি নগর বলি, কেমন? ভারতে প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত হয় কোথায়? ত্রিবেণী, নেপানগড়, শ্রীরামপুর নাকি আমেদাবাদ? তো এটি হচ্ছে নেপানগড়। তারপরে ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো, তো এটা তোমরা সবাই জানো যে এটি হচ্ছে ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি। পরের প্রশ্ন, ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো, তো ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল কোনটি হবে? দাল্লি, রাজহারা। সুয়েজ খাল যুক্ত করেছে কোন দুটি সাগরকে? একটি হচ্ছে ভূমধ্যসাগর, আরেকটি হচ্ছে লোহিত সাগরকে। ভূমধ্যসাগর ও লোহিত সাগর কিন্তু যুক্ত করেছে আমাদের সুয়েজ খাল। তো এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলিকে সলভ করব। আমাদের এসিকিউ প্রথম প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? কার্স্ট অঞ্চলে সিঙ্কহোল বা সোয়ালো হলে প্রবিষ্ট নদীর উজানের দিকে ঊর্ধ্বপ্রবাহে ভূপৃষ্ঠস্থ নদীতে জলপ্রবাহের প্রবল নিম্ন ও উৎসমুখী কাজের ফলে যে সুগভীর ও সংকীর্ণ কানাগলির মতো উপত্যকা সৃষ্টি হয় তাকে বলা হয় অন্ধ উপত্যকা। এগুলো কিন্তু ভালো মতো নোট করবে, ঠিক আছে তো। খাতা কলম নিয়ে বসো এবং
এগুলো সুন্দরভাবে নোট করো, নোট করে এগুলো মুখস্থ করবে খুব ভালো মতো। তো পরের প্রশ্ন, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? সমুদ্র জলের উচ্চসীমা থেকে ভৃগুতটের পাদদেশ পর্যন্ত তটভূমির সবচেয়ে পেছনের যে অংশে ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় তাকে পশ্চাৎ তটভূমি বলে। এরপর আমাদের নেক্সট প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। প্রবাহপথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বের গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাকে পূর্ববর্তী নদী বলে, যেমন তিস্তা, শতদ্রু। আমাদের পরের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে বাজাদার ঊর্ধ্বমুখী সীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে পেডিমেন্ট গড়ে ওঠে। আমাদের পরের প্রশ্ন, গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝায়? ভূ-আলোড়নের প্রভাবে কোনো ভূভাগের সমুদ্র তল থেকে উচ্চতা বৃদ্ধি পেয়ে নদীপথের ঢাল ও নদীর গতিবেগ বেড়ে যায়, ফলে নদী দ্রুত নিম্নক্ষয়ের মাধ্যমে যৌবন অবস্থা লাভ করে। একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। আমাদের পরের প্রশ্ন, ইউট্রোফিকেশন কাকে বলে? তো অ্যান্সার হচ্ছে, কৃষিক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করার ফলে তা বৃষ্টির জলে ধুয়ে পার্শ্ববর্তী জলাশয়ে মিশ্রিত হয়ে জলাশয়ের পুষ্টির পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে সেখানে অসংখ্য কচুরিপানা বেড়ে ওঠে। এই অবস্থাকে বলা হয় ইউট্রোফিকেশন। আমাদের পরের প্রশ্ন, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলতে কি বোঝো? তো আর্দ্র মাটির জলে লবণের মাত্রা বেশি হলে উদ্ভিদ তা গ্রহণ করতে পারে না। এইরূপ লবণাক্ত মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের দুটি নিদর্শন উল্লেখ করো। তো এক, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যা থেকে আমরা বুঝতে পারি জলবায়ু পরিবর্তন হয়েছে। আরেকটি হচ্ছে হিমবাহের অবস্থান, যে অতীতকালের হিমবাহের অবস্থান দেখেও কিন্তু আমরা জলবায়ু যে পরিবর্তিত হয়েছে সেটা কিন্তু বুঝতে পারি। পরের প্রশ্ন, শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? তো বন্যা কবলিত অঞ্চলে, মানে যেখানে বন্যা হয় সেখানে বন্যার হাত থেকে বাঁচার জন্য মানুষ কি করে, উঁচু স্থানগুলিতে বসতি স্থাপন করে। এরূপ বসতিকে বলা হয় শুষ্ক বিন্দু বসতি। এর অপোজিটে আরেকটি আছে যে আর্দ্র বিন্দু বসতি, সেটি কিন্তু ভারতে পড়বে। আর্দ্র বিন্দু বসতি কোথায় গড়ে ওঠে? যেখানে জলের কোনো একটি উৎসকে কেন্দ্র করে তার চারপাশে যে বসতি গড়ে ওঠে তাকে বলা হয় আর্দ্র বিন্দু বসতি। তো পরের প্রশ্ন, অতি জনাকীর্ণতা কাকে কাকে বলে বা বলতে কি বোঝো? তো মনে রাখবা, কোনো একটি দেশে প্রাপ্ত সম্পদ, মানে যতটা সম্পদ পাওয়া যায় তার তুলনায় যদি জনসংখ্যা খুব বেশি হয় তখন সেই অবস্থাকে বলা হয় অতি জনাকীর্ণতা। পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। পরিকল্পনা অঞ্চল হলো অপেক্ষাকৃত বড় একটি অঞ্চল যেখানে পর্যাপ্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ থাকে, দক্ষ শ্রমিকের প্রাচুর্য থাকে, অর্থনৈতিক কাঠামো সমমানের হয়, উন্নয়নের কমপক্ষে একটি কেন্দ্রবিন্দু থাকে এবং সকলের সমস্যার সমাধান হয় বা হবে। ওকে, আইসোডাপেন কি? ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বে কাঁচামাল ও উৎপন্ন পণ্যের মোট সমান মোট পরিবহন ব্যয় বিশিষ্ট স্থানগুলিকে যে উপবৃত্তাকৃতি রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোডাপেন। আমাদের পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম করো। এক সালেম আর দুই বিজয়নগর। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ বা এক্স সিটু সংরক্ষণ কাকে বলে? যখন কোনো একটি বিপদাপন্ন বা বিলুপ্ত প্রায় প্রজাতিকে তার নিজস্ব বাসস্থানের বাইরে কোনো স্থানে কৃত্রিম বসবাসের জায়গা তৈরি করে সেখানে সেই প্রজাতিকে সংরক্ষণ করা হয়, তখন তখন তাকে বলা হয় বহিঃক্ষেত্রীয় এক্স সিটু। এর উদাহরণ কি হবে? এর উদাহরণ হবে চিড়িয়াখানা। পরের প্রশ্ন, অন্তর্ধৃত সীমানা বা অক্লুডেড সীমান্ত কাকে বলে? নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বার্ধক্য পর্যায়ে উষ্ণ ও শীতল সীমান্ত পরস্পর মিলিত হয়ে একটিমাত্র অভিন্ন সীমান্ত গড়ে তোলে। এই সীমান্তকে বলা হয় অক্লুডেড সীমান্ত বা অন্তর্ধৃত সীমান্ত। বানান অনেক ভুল আছে এখানে, মানে যখন প্রিন্ট মানে যে টাইপ করতে যাচ্ছে তখন কিন্তু অনেক ভুল হয়, ঠিক আছে তো? তো এর পরের প্রশ্ন, এল নিনো বলতে কি বোঝায়? যে দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূলের অদূরে দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে শীতল উত্তরমুখী পেরু স্রোতের পরিবর্তে যে দক্ষিণমুখী অস্থির উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয় ও বিশ্ব জলবায়ুকে পরিবর্তন করে তাকে বলা হয় এল নিনো। পরের প্রশ্ন, 2023 সালে সিকিমে বন্যার কারণ কি ছিল? তো এটি ছিল মেঘ ভাঙা বৃষ্টি। তারপর ব্যাপক কৃষি কাকে বলে? জমির তুলনায় স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে বাণিজ্যিক উদ্দেশ্যে অধিক যন্ত্রপাতি, জলশক্তি ও অল্প কায়িক শ্রমের সাহায্যে সুবিস্তৃত, বানান ভুল, সুবিস্তৃত সুবিস্তৃত বানানটা ভুল আছে, তো সুবিস্তৃত জমিতে বিশেষীকরণের মাধ্যমে গড়ে ওঠা কৃষি প্রণালীকে ব্যাপক কৃষি বলে। শস্য সমন্বয়ের সংজ্ঞা দাও। কোনো কোনো নির্দিষ্ট অঞ্চলে উৎপাদিত
বিভিন্ন শস্যের ভিত্তিতে অঞ্চল বিশেষের যে শস্য বিন্যাস গড়ে ওঠে তাকে বলা হয় শস্য সমন্বয়। ওপেকের প্রধান কার্যালয় কোথায় রয়েছে? তো এটি হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। তো এই ছিল আমাদের এসিকিউ প্রশ্ন। এটি কত পেজের ছিল? এটি ছিল তোমাদের এসি 76 পেজের। ঠিক আছে, তো এগুলো ভালো মতো পড়বে। আর যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন এসেছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঠিক আছে, তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।